পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির আয়োজনে জাতীয়তাবাদী মতাদর্শে সনাতনী সমাবেশে সভাপতি অন্যান্য নেতৃত্ব আমি ধারণা বলছি না, সবার নামই ইতিমধ্যে বলা হয়েছে। আমার সবাই পরিচিত মুখ, যার যার কর্মের মধ্য দিয়ে যার যার উচ্চতা, যার যার প্রশংসা তারা তারা নিজেরও অর্জন করছে। আমার একটা বর্ণাঢ্য মঞ্চে ভূমিষ্ঠ করতে গেলে রাজনৈতিক জীবনের যে গেছে প্রতিক্রিয়াতে জানিয়ে প্রগতিশীল জন্য সকলের জন্য তাদের বক্তব্য শুনেছি, তাদের উপস্থিতির জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই আয়োজনের পিছিয়ে একজন নাম, অনেকজন কাজ করেছেন, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা অন্যের দোষ বেশি খুঁজি, নিজের দোষের কথা কখনো বলি না বলি, উপলব্ধি করি না। অর্থাৎ আমার ভুলটা কোথায় সেটা আমি মানতে চাই না, কেউ ধারাই দিল। আমাদের কি দল এটা নিয়ে বেশি গবেষণা করা, কারণ আমাদের যে যিনি প্রধান চরিত্রে ছিলেন ওনার নাম শেখ মুজিবুর রহমান। যদিও আমরা ইতিহাসের পাতা থেকে বেশি কথা বলছি, তার অসমাপ্ত হিন্দু শব্দটি শেখ মুজিব কখন উচ্চারণ করতে পারত, তিনি আগত করে মালাম করতেন। আর গোপালগঞ্জের হিন্দুদের বলতেন ছাড়া। 10ই জানুয়ারি যখন দেশে ফেরত আসছে তখন মোল্লা জামাল ছিল টুঙ্গিপাড়া জাতীয় পরিষদ সদস্য, মন্ত্রী ছিল। তাকে জিজ্ঞেস করে যারা গোপালগঞ্জের সারা ঘুরেতে এখনো আছে, অর্থাৎ কত অজানা কথা আছে যেগুলো ইতিহাসের পাতা আসে না, সেগুলি সত্য। কারণ ইতিহাস সবসময় দেখাও হয় বিজয়ের পক্ষে, বিজয়ীদের পক্ষে ইতিহাস লেখা হয় না। 1973 সালে সাগরীবাজার রক্তদান গরমচালের নিশ্চিত করে কয়েকটি দুর্গা প্রতিভা নাম, ওখান থেকে টেলিফোন আসলো শেখ মুজিবুর। সাগরীবাজে কিছু তখন গণ্যমান্য ব্যক্তি ছিলেন যারা শেখ মুজিবের সমস্যার বন্ধুরা একসঙ্গে আড্ডা দিতেন। এখন নাই, মল সিনেমার পাশে তার ঘোষ টেবিল ছিল, সেই রেস্টুরেন্টের দোকান আছে। তারা টেলিফোন করলে কিন্তু বিরক্তি ছিল, এই তোমরা দেখো ওই সাগরীবাজারের মালানকে মুক্তি বাংছে। কিন্তু পিছনে দাঁড়ানো ছিল তৎকালীন আইন কমিশনার সুবিমল দত্ত। সুবিমল দত্তের উদ্ধৃতি দিয়ে একজন লেখক একটা বই লিখছেন, ভারতের সাংবাদিক, সিক্রেট ডায়েরি অফ বাংলাদেশ, সেখানে কথা লেখা। সুতরাং তাকে চেনার জন্য আপনার কর্মকাণ্ড দেখা। 1946 সালে যে দাঙ্গা রাত হয়, দুই জাতির তত্ত্বকে প্রতিষ্ঠিত করে দুইটি দেশ পাকিস্তান ভারত কলকাতার দাঙ্গায় প্রথম নেতৃত্ব দেন শেখ মুজিব, তখন শেখ তরুণ। তার নেতা হোসেন মোহাম্মদ সোহরাওয়ার্দী, যার নির্দেশ পাকিস্তানের সাধারণত হিন্দু বা হিন্দুর একটা নাই। বাদশার কাছে একজন তৎকালীন খুব প্রখ্যাত সাহিত্যিক ছিলেন, তার বাড়িটা থেকে কত ভালো। সুতরাং 1970 সাল শেখ মুজিব বেরিয়ে আসলেন। আসার পর 3জন ছাত্র নেতা, নাম বললে চিনবেন, নাইবা বলল হোসেন,
তারা 32 নম্বর বাসভবনে গেল নেতার সাথে দেখা করতে। শেখ মুজিব আদর করে ঘাটের মধ্যে পিটিয়ে দিয়ে বলতো জনগণের পরে গুলি হয়ে গেছে। ওই যে পড়ালেখার সিনেমা হলে বিহারি ছবিতে ফোন করে টিকিট ব্ল্যাক করে দেশটা খারাপ দিতে টিকিট ব্ল্যাক সিনেমা। এখন যে ওই কথা সেইটা লাইসের নিমন্ত্র থেকে ওই যে মাথা লাগে সামনের পর পরে আওয়াজ চলে যায়। তিনজনের তিনটা নিয়ে দুটারে পাক দিয়া কি বিহারি টিকিট ব্ল্যাক আছে মেরা করে যায়। এটা ফলাফল হলো পরের দিন 3 দিন ব্যাপী সারা বাংলাদেশে বিহারি বাঙালি রায়ত শুরু হয়। যদি মনে থাকে এই বিহারি বাঙালির রায় দিয়া বিহারি বাঙালি আলাদা করে 70-এর নির্বাচনে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিলেন এই অঞ্চলের লোকটাকে বাঙালি বানায়। এই যে এই ধরনের ঘটনা ঘটানোর পিছনে আওয়ামী লীগ অত্যন্ত নিজের বলার মধ্যে নিবে। আপনারা যদি মতিউর রহমান মন্টুর বইটা পড়েন সেখানে অনেক ঘটনা পাবেন। 1993 সালে আগে মসজিদ নিয়ে একটা ঘটনা ঘটেছে। তা আমি তো কোনো খেয়াল রাখি নাই, সংসদ থেকে বাইরে থেকে সেও করছি। তো রেড টেবুল বাক্সে ধরলাম, তারপরে দেখলাম যে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের বেগম খালেদা জিয়া বলছে কি করতেছ? আমি ঘুমে বলতাম, তোমার চিত্ত অনেক সুখ জানো, বাবরি মসজিদ ভাঙতে সারা রাত্রি যাবো, সব জায়গায় খবর অর্গানাইজ করো, এখানে প্রোটেক্ট করতে হবে। তারপরে আমি এটা দেখলাম অনেক পরিষদের আমার পরিচিত বসাইছিলাম। চাকরিবাজারের পরে থেকে একজনের টেলিফোন আসলো, স্যার সব তো যুব অধিকার করা যায়, অর্থাৎ যুব অধিকার করা যায় না, চাকরিবাজার সাকারি বাজার রায় করতে গেছে। আমি বললাম যে আমি যুবলীগ ছাত্রলীগ চিনি না, জাস্ট ফায়ার এমন একটা ধর আমি বিচারে এই কারণেই যে দায়িত্বতার মধ্যে একটা রাজনীতি আছে। আর অনেক সাম্প্রদায়িক দাঙ্গায় ভারতবর্ষে এই উপমহাদেশে হয়েছে রাজনৈতিক দাঙ্গা, কিছু হয়েছে গুজবের কারণে। আপনাকে ইতিহাস বলেন, ঢাকা ইউনিভার্সিটির সব ভট্টাচার্য একটি লেখক বই আছে, সেখানে পাবেন সারা ভারতে এই পর্যন্ত 1232টা নাম, কিন্তু উল্লেখযোগ্য 4-5টা ছোট দাঙ্গা বড় দাঙ্গা বিভিন্ন দাঙ্গায় হয়। এবং ভারতবর্ষে কিন্তু এই দাঙ্গাটা দলিত সম্প্রদায়ের ক্ষেত্রে এখনো চলমান। আমি তো ভাই চেহারা দেখাইতে আসি না, কথা বলতে আমি সিনেমার হিরো না, চেহারা দেখার জন্য মানুষ আলাদা। তো সুতরাং রাজনীতির কুটিলতার মধ্যে এই সাম্প্রদায়িকতা এখন না, 1000 বছর আগে থেকে। সেই অর্থে এখন কোন মানুষই সাম্প্রদায়িক না, কোন ধর্মের, কিন্তু কখনো কোনো কিছু মোকাবেলা করার জন্য দাঙ্গা ফেসাদ করে হয়, যাতে মানুষের দৃষ্টিভঙ্গিটা আগে দিয়ে চলে। হোসেন মোহাম্মদ এরশাদ 88 সালে কাজটা করছিল, কিন্তু এটা পরের কাজ, এরপরে উঠায় এই একই কাজ। দেখুন এখনো আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা করে, তাহলে রাজনৈতিক মুখটা ঘুরাতে পারে, নির্বাচনটা বানচাল হতে পারে। সেজন্যই আমাদের সকলের সজাগ থাকতেই হবে আমাদের জাতীয় স্বার্থে। বিএনপি একটি জাতীয়তাবাদী দল, কেউ কেউ আমরা ভুল করে বলে থাকি বিএনপি ইসলামিক কি মূল্যবোধে বিশ্বাস। এখানে আমাদের ডক্টর সাহেব আছেন, মনে বইয়ের কোনো কথাই আমাদের লেখা নাই, লেখা আছে ধর্মীয় মূল্যবোধ। অত যতটি ধর্ম আছে প্রত্যেক ধর্মের মূল্যবোধকে সমুন্নত রাখা।
এবং প্রত্যেকেই ধর্মীয় স্বাধীনতা উপভোগ করার ক্ষেত্রে রাষ্ট্রের নিশ্চয়তা নিশ্চিত। ধর্মীয় অনুভূতি, আপনি কোরআন পড়েন, বেদ পড়েন, গীতা পড়েন, বাইবেল পড়েন, সকল ধর্মে কিন্তু একটি মানুষকে প্রকৃত মানুষ হওয়ার জন্য পথ দেখায়, দানব হওয়ার জন্য পথ দেখায়। তাই পৃথিবীতে মানুষ আগে আসছে, ধর্মের পথ আসছে, যাতে মানুষ সুখে শান্তিতে সুয়ার্থ বন্ধুত্ব একসঙ্গে সৃষ্টি করে এই ধর্মীয় বোধটাকে ধর্ম বলে সেটা নানাভাবে দেওয়া। এখন সনাতন ধর্মীরা অনেক আছেন, আসবেন, আসতে চান, তবে আমি বলবো বাংলাদেশে মুসলমান নয়, হিন্দুরা হিন্দুদের শত্রু, হিন্দুরা হিন্দুদের ক্ষতি করে। এক ভাই যায়, 3 ভাইয়ের জায়গা রেখে দিয়ে যায়, কল্যাণটা দাঁড়ায়। অনেক পুরানা জমিদার বাড়িতে মন্দির আছে, কিন্তু মন্দিরটা যাবত না, তাদের জমিদার বাড়ি না। একজন জাল দলিল করুক, খারাপ দলিল করুক, একটা দলিল করলে বসে মালিক হয়ে যায়। স্বাভাবিক কারণে যখন মালিক হয় তখন মন্দিরটা ভেঙে ফেলায়, কাগজপত্র দেখলে দেখা যায় যেটা মন্দির না, কিন্তু ধর্মীয় উদ্ভূত না। সে কারণে আমার একটা প্রস্তাব ছিল যে যেখানে যতটি মন্দির আছে সকল মন্দিরগুলি যাবতীয় পাড়া এবং ডিমার্কেশন দিয়ে ফেলাই থাকে, অর্থাৎ এটা মালিক থাকতে পারে, বাট একটা মন্দির শত শত বছর যখন মানুষ এখানে পূজা করে, এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সরকারের একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন। আজকে কিছু কথা বলছেন শুনছি আমি মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমি হিন্দু মুসলমানের ব্যবধান বুঝি, আমি খারাপ লোক ভালো লোকের ব্যবধান বুঝি, আমি সদ্লোক প্রতারকের ব্যবধান বুঝি। কোন ধর্মের নিশ্চয়তা দিতে পারবে না হিন্দু ধর্মের জন্ম নিলে সে ভালো লোক, অর্থাৎ ভালো আর মন্দ এই জিনিসটাকে নিতে হবে। আমি সম্প্রদায়ের কথা পছন্দ করি না, আমি অসম্প্রদায়ের জীবনযাপন করতে সচেষ্ট। আমার হিন্দু মুসলমান সব এক, কারণ এখানে শরীরে আঘাত করলে রক্তটা সবার লাভ, তার আলাদা রক্ত না। কিন্তু এই যে আসছে আপনারা যারা নিজে বিএনপি করতে চান, বা এটা তো একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমেই আস্তে আস্তে আপনারা জাতীয়তাবাদী শক্তির সাথে রাজনৈতিক ভাবনায় একাত্ম হতে চান। এখানেও আপনাদের শত্রু বিএনপির মুসলিম বিপুল না, আপনাদের শত্রু আপনারা একত্রিত হতে পারবেন না। আপনাদেরকে একত্রিত না হওয়ার জন্য জায়গা করার জন্য প্রয়োজন, তাই করা হচ্ছে। আমি জানি আমি সব কথা প্রকাশ করতে পারবো না, আমি এখানে আসতাম না, আমি যখন শুনলাম রিজভি আসবে, গভর্নমেন্টরা আসবে, তখন আমি রাজি হয়ে যাব। এই জন্য যার যাই হোক একটা শোকজ খাইতে না, দেখতে তো এই চক্রান্ত আছে। আমি নাম বুঝি, নাম বলবো না, রিজভির কাছে পঞ্চরত্ন আছে। এই পঞ্চরত্ন হিন্দু সম্প্রদায়ের এটিকে মালিক না প্রতিষ্ঠিত। আমার শত্রু স্বীকার করে, গোপালগঞ্জে যারাও স্বীকার করে, ভারতবর্ষের স্বীকার বহু পুস্তকে লেখা আছে। 1973 সালের 23শে মার্চ রমনা কালী মন্দির ভাঙার পর আমরা জগন্নাথ হলের ছেলেরা গিয়েছিলাম শেখ মন্দিরের এই গণভবনে, সেদিন তার কথা শুনেছি। বলে যা আমার নেতা হোসেন শহীদ সুরাদের গুরুত্ব কালী মন্দিরের চেয়ে অনেক বেশি চলে আসছে।
মনে মনে জেদ চক্র এর প্রতিশোধ নেব। মেজর বনি প্রথম শুরু করলো, টিকতে পারলো না। তারপরে রতন সরকার শুরু করলো, টিকতে পারলো না। অনেকেই শুরু করছে, টিকে থাকতে পারে না। 2001 সালে আমি টিকে থাকতে পারছি। রমনা কারিগর বিরানি উদ্ধার করতে পারছি। আজকে মন্দির আছে, এই মন্দিরে আছে। এখন এই 5ই আগস্টে, জুলাই আগস্টের বিপ্লবের প্রতিফলন হলো আমি অদ্যাবধি রমনা কালী মন্দিরের ভেতর পা বাড়াই নাই। আমি এই মন্দিরটা আমার নিজের বিএনপির জন্য করি নাই, পুনরুদ্ধার করি না। ধর্মীয় প্রতিষ্ঠান যে যখন আসবে, এটা মিলন মেলা এবং 5 বছর পূজাতে বিএনপির আমলে আওয়ামী লীগের বড় বড় নেতারা আসত, পূজা পরিষদের আসত। আর এই মন্দিরটা এই শেখ হাসিনা আমাদের দখল করে গোপালগঞ্জের কয়েকটা ছিল। আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডক্টর দুর্গাদাস ভট্টাচার্যের সাথে আমার দেখা গেলে বলো, দাদা আমরা তো ভালো জমা ছিলাম, খাইতাম, আকার কাটা মাখতাম, বই আসতো, রান্না বান্না করতে খাইতাম। এখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, আমি আওয়ামী লীগ সদস্য পরিষদের সদস্য, গোপালগঞ্জের পোলাগানের দ্বারায় মন্দিরে ঢুকে। এখনো গোপালগঞ্জের ছেলেরা মন্দির দখল করে রেখেছে আপনাদের লোকদের ছত্রছায়া, আপনাদের লোকদের ছত্রছায়া। আমার স্ত্রী প্রতিদিন শুক্রবার জীবিত থাকবে মন্দার পানি বিতরণ শুরু জনগণের সামনে তুলে ধরার জন্য প্রতি শুক্রবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতেন। 2, 3, 400, 500 লোকের প্রতি সপ্তাহে খাওয়াতেন। তার মৃত্যুর পর আমার ইচ্ছা ছিল রমনা মন্দিরটা থেকে নিয়ে যায়, তার গাড়িটা ঘুরে দিলাম। পরের দিন খবর পাইল যে তার কিছু ভক্তরা ওখানে তার শোক একটা ব্যানার লাগাচ্ছে, তাদের মাসে ব্যানারও সৃষ্টি। যারা সৃষ্টি দেবেন পৈতৃক সম্পর্কে, রমনা কালী মন্দির কি কোন পৈতৃক সম্পত্তি কারো? এই কারণে আমিও প্রতিজ্ঞা করছি আজীবনের জন্য রমনা কালী মন্দিরে কখনো যাব না। এটা না করে আমার ধ্বংস করুক পারে। আমার জন্মভূমি, যে ভূমিতে আমার জন্ম হচ্ছে, সে আমার প্রত্যেক বাপদাদার ভিতরে আমি আরেকটা কালী মন্দির তৈরি করি। আমি এই জন্য কোন মন্দির চাই, কারণ হিন্দুরা হিন্দুর সুখ। মহেশ্বর রায় কর্মতে এখানে আসছে, যোগ্যতা থাকলে আয়, বাধা তো নাই, বাধা তো নাই। আমার জীবন আমার মায়ের আদর্শে আমি কারো ক্ষতি করি নাই, ক্ষতি করতে পারবো না, আমার আদেশ শোনা পারলে উপকার করতে। কিছু লোকের কথাবার্তা শুনলে মনে হয় যে শেখ হাসিনা পালাইছে দেশ থেকে, আমার যখন কখন পালাই ভয় দিয়ে দিয়েছে। জবাব কিন্তু আমি দিতে জানি, এর উত্তর দিতে জানি, কিন্তু এই জবাব দিলে পরিণতিটা কি হবে, কারণ মশা মেরে হাতটা ময়লা করতে চায়। আর যারা আমার সম্বন্ধে আদিবাসী কথা বলেন, কারিগরি সমস্যা, ওদের নাম উচ্চারণ করে ওদেরকে এত বড় করতে হবে। আপনারা একত্রিত থাকবেন। ষড়যন্ত্র দেশে আছে, রাষ্ট্রে আছে, গণতন্ত্র নিয়ে আছে। ষড়যন্ত্র
আপনারা যারা মন খুঁজা সামনে আসছেন, কিছু কিছু লোকের কারণে আপনারও এক সময় ক্লান্ত দেখে ফেরত যেতে পারেন, ফেরত যাবেন না, সোজা মাথা সোজা করে দাঁড়াবেন। আমি যত দূরেই থাকি, যতক্ষণ মাটির উপরে আছি, আমি আছি। আমার মেয়ের জন্য না, আমি কথা বলতে পারি না কেন, যেহেতু আমার মেয়ে এটা সভাপতি, সেই কারণে পক্ষে বিপক্ষে উচিত অনুচিত কোনো কথা বলতে পারি না। আমার মুখটা বন্ধ বন্ধ। কিন্তু আমি আমার পরিবার, আমার সন্তান, আমার ঘরে যারা আছে, প্রত্যেকটাই আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মতো সৃষ্টি হয়েছে। তারা নির্যাতন মাথা পেতে নিতে পারে, কিন্তু মাথা নত করতে চায় না। কোন পরিবার কেউ দেয় না, দেয় নিপুণ দায়িত্ব দিয়েছে। আমার পরিবার, আমার ছেলে, আমার বড় দুইটি মেয়ে নজরের ছোট মেয়ে, ও কেন রমনাবাড়ি খালি হয়ে যায় কেন জানে? ও তো সব জায়গায় যায়, সবকিছু করে, কিন্তু ওখানে যায় কারণ ও জানে, ও জানে যে কত হিংসা, কত বিদ্বেষ। আমি তাই কোনো কি করছি এটা বলবো না। আমার যা দায়িত্ব আমি তাই করি, আমি যা করি দলের করি, আমি যা করি দেশের জন্য করি। আমি এমন কিছু করি না নিজের দায়িত্ব পরিবর্তন। সেই কারণে কারণে জমা খরচ দিয়ে ঈশ্বরের বাংলাদেশে বাস করে না, করবে না। আমি কারো কাছে বকশিস চাই না, আমি হিসাবের পাওনা চাই। সেটা আমার না, আপনাদের যার যার অধিকার তাদের পাওনার জন্য আমি লড়ছি, লড়তাম, লড়ব। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।